প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া, জানালেন ইসি সচিব। রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। আমাদের এখানে যে প্রতীক, আমরা এখন প্রতীকের সংখ্যা বাড়াবো। এখন এটা প্রতীকের সংখ্যা কোনটা হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। বিগত 3টি জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে 5 সদস্যের কমিটি। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকারোক্তি আওয়ালে। জাতীয় স্বার্থে ঐক্যমত্য ছাড়া ভবিষ্যৎ ভালো হবে না, বলছে বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিতে ষড়যন্ত্র দেখছে সমমনা দলগুলো। চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় জোট করছেন না বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা। দেশের স্বার্থে এনবিআর এর আন্দোলনরতদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ অর্থ উপদেষ্টা। দ্রুত সমাধানের আশ্বাস চেয়ারম্যানের। জায়নবাদীদের পতনের ভয়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র, জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি। ইরানের জয়ে মার্কিনীদের গালে জোরালো চড়। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে 43 রানের লিড শ্রীলঙ্কার। দিন শেষের সংগ্রহ 2 উইকেটে 290 রান, 146 রানে অপরাজিত নিশাঙ্কা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। এ সময় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলে জানান ইসি সচিব। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এক সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করবো এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলেও জানিয়েছে ইসি সচিব। 22 জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল। 147টা আবেদন আমরা পেয়েছি। 147টা আবেদন না, প্রকৃতপক্ষে 3টা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে 144টা, কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে 147টা। 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে আক্তার আহমেদ। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্ন হয় সে প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তারা যেন এখন থেকেই লাব্বাইক অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় সহায়তা পান সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে
অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। আরও বলা হয়, এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের সুরক্ষা এবং ফ্যাসিবাদ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে 2024-এ ডামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর। তন্দ্রা তারুণের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর 2টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় 10 মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি 24 জন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাইকে একমতে আসতে হবে। ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সমমনা দলগুলো। ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার সম্ভব তা হবে, বাকি সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য। দেশের দুর্যোগপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংগ্রাম একই সূত্রে গাঁথা। যতটুকু ঐকমত্য এসেছে তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যে যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যতটুকু ঐকমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। রাষ্ট্রের মূলনীতিতে জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। প্রফেসর ইউনূস বলেছেন, যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয় বরং সব ক্ষেত্রে
ভারসাম্য নিশ্চিত করতে হবে। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম সহ অন্তত 22টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ করবে বিএনপি। 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতার আত্মদানের স্মরণে আমরা 30শে জুন রাত্রি 12টা 1 মিনিটে জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের আয়োজনে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে শহীদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় 3 নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন। আজ বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম 8 আগস্ট নয়, বরং 5 আগস্ট। বলেন, 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে লন্ডন সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সফরে রোহিঙ্গা ফেরানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ইরান থেকে দেশে ফিরতে চায় এমন 16 জন দেশে ফিরবে। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট করছি, এটাতে আমরা ডিটেলস বরং না যাই। সাংবাদিকদের গ্রেফতার ও জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ, সরকার নয়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গেল 10 মাসে চেষ্টা করেছে সংবাদ মাধ্যমকে স্বাধীন করতে। হাসিনা সরকারের নিয়ন্ত্রণমূলক আইন এখন আর নেই এবং গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি তার। হাসান আল মাহমুদের রিপোর্ট।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক মামলা বাণিজ্যের কথা। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক বাধ্য মালিক হতে, গরিব মিডিয়া কে চাকরি করবে বলেন? এলএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএল, ব্র্যাক, এই প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে পারবে। এটা কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা, প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোনোটাই সরকার করেনি। তাদের জামিনের ব্যাপারেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করছে গণমাধ্যমের মুখ যেন বন্ধ না হয়। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেন না। আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে করার নানা ধরনের আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দ্বিতীয় হচ্ছে যে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ ঘটনায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন সহ সব ডকুমেন্ট পর্যালোচনা করে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এনআই নাহিদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের অনন্ত প্রেরণার উৎস। তার আত্মদানে মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে ওঠে সারা দেশ। চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে গেল মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য হাসিবুর রশিদ ও আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। আসামিদের মধ্যে 4 জন কারাগারে আছেন। তদন্ত রিপোর্ট কাদের বিরুদ্ধে দাখিল হয়েছে সকলের নাম আমরা বলবো না, কাদেরকে বলবো যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে আবু সাইদ হত্যায় জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এর আগে গেল 15 জুন আবু সাইদ হত্যার মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিল তদন্ত সংস্থা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রে ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচন হলে ভুল বুঝতে পারবেন হাসনাত। এদিকে 29তম বিসিএস-এ প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি ফেসবুক পোস্ট লিখে অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এই ঘটনার অনুসন্ধান চলছে। দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন এই মহাপরিচালক। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল ও গ্যাজেট প্রকাশের প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে 21 জনকে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহারপূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আর এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আসবে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এমন কথা জানান তারা। এর আগে এনবিআর-এর অচল অবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সেখানকার 17 কর্মকর্তা। তবে বৈঠকে উপস্থিত হননি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সদস্য। প্রায় 2 ঘন্টার বৈঠকে কোনো সমাধান ছাড়াই শেষ হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী সপ্তাহের মধ্যে এনবিআর আন্দোলনের সমাধান মিলবে। এদিকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের 1 দফা দাবিতে 27 জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমি বলেছি দেশের খাতিরে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস, এটা আমার অনেক সময় এসেন্সিয়াল সার্ভিস। এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি তারা ইচ্ছা করে তারা মানবে। আমি আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে। জাতীয় রাজস্ব বোর্ডের মতো এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার সাথে আমাদের আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য এবং রেভিনিউ কালেকশন সব কিছু জড়িত, সেখানে যে ভুল বুঝাবুঝিগুলো হয়েছে, সেই কিভাবে হলো, কোথা থেকে হলো, সেগুলো নিয়ে একটা ধারণা পাওয়া গেছে এবং আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলার সিরাজদি খান আলী আসগর অ্যান্ড আবদুল্লাহ কলেজ, শ্রীনগর সরকারি কলেজ, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, বিক্রমপুর কুঞ্জ বিহারী কলেজ ও চুরাইন খাররা আদর্শ কলেজে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ছাত্র ছাত্রীদের যাতায়াতের বাস প্রদান করা হয়। খুলনা পুলিশ কমিশনারের পদত্যাগের 1 দফা দাবিতে খুলনা পুলিশ হেডকোয়ার্টারে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্র জনতা। ছাত্র ও জনতার এই আন্দোলনকে সমর্থন দিয়েছে বিএনপি সহ এর অঙ্গ সংগঠন এবং খুলনা ইসলামী আন্দোলন। পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে তুলে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সঙ্গে
কেএমপির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। প্রথমে ছাত্রদের এই আন্দোলন এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে হলেও এখন আন্দোলনটি খুলনা পুলিশ কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। 2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাবে আমাদের উপরে তৎকালীন খুলনা থানার ওসি হাসান আল মামুন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ অপেশাদারী আচরণ সেই দিন আমাদেরকে চরমভাবে লাঞ্ছিত হতে হয়েছে। আইনগত পারমিশন থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার পেটুয়া বাহিনী ওসি মামুন সহ আরও পুলিশ কর্মকর্তা এবং সর্বমোট 156 জন আসামি ওখানে অতর্কিতে হামলা করে, গুলি বোমাবর্ষণ করে সভাস্থলকে পণ্ড করে দেয়। দেশের আকাশে 1447 হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী রোববার থেকে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জানান, পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। মহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এদিন ও আগে বা পরে একদিন মিলে মোট 2টি রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে মুহূর্তটি উদযাপনের আহ্বান জানান তিনি। এছাড়া 15 বছর পর্যবেক্ষণ ও পরিকল্পনার পর ফর্দো পারমাণবিক স্থাপনায় সফলভাবে অভিযান পরিচালনা করা হয় বলে দাবি করেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ। যুদ্ধবিরতি শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্যে আসার পরই সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় যুক্তরাষ্ট্র। নীরব দাসের রিপোর্ট। ভবিষ্যতে ইরানে হামলা হলে চড়া মূল্য দিতে হবে। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইহুদি মিত্রদের অস্তিত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েও ইরানের কোনো ক্ষতি করতে পারেনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সফলভাবে একাধিক বেসামরিক ও সামরিক স্থাপনায় আঘাত এনেছে। তারা আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেও কিছু অর্জন করতে পারেনি। চপেট আঘাত দিয়েছে ইরান। 400 কেজি বিস্ফোরক বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের F-35 বোমারু বিমান থেকে ছোড়া 6টি বাংকার বাস্টার ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ঠিকই, কিন্তু মাটির 295 ফুট নিচের কাঠামো পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলে দাবি খামেনির। এদিন খামেনির বক্তব্যের পর প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পাল্টা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ঐতিহাসিক জয় অর্জন করেছে যুক্তরাষ্ট্র। প্রথমত যুক্তি তুলে ধরেন অপারেশন নাইট হ্যামারের সফলতা নিয়ে। দ্বিতীয়ত ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের প্রাথমিক গোয়েন্দা নথি যাচাই বাছাই ছাড়াই প্রচার করায় তুলোধুনো করেন সংবাদকর্মীদের। 5 বছর আগে এমন সাফল্য অসম্ভব ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে জটিল সামরিক অভিযানটি আমরা সাফল্য অর্জন করেছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ব্যাপক ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের উদযাপন করা উচিত। এদিকে 15 বছর ধরে ফর্দো পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণে রেখে পরিকল্পিতভাবে সফল অভিযান পরিচালনার দাবি জানান পেন্টাগনের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন। অভিযানটিকে বিতর্কিত করার কোনো কারণ নেই বলেও মত জেনারেল কেইনের। এছাড়া অভিযানের আগে ইরান পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়ার দাবি জানালেও তা উড়িয়ে দেয় মার্কিন প্রশাসন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর সংবাদ সম্মেলনকে দারুণ ও পেশাদার বলে প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শত্রুদের মোকাবেলায় ইসরায়েল প্রতিবার যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াই করবে বলে জানান নেতানিয়াহু। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। 25 বছর আগের সেই গর্বের মুহূর্তে যারা চাক্ষুষ সাক্ষী ছিলেন, আজ তাদের হাতেই উঠল সম্মাননার ক্রেস্ট। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের টেস্ট মর্যাদার
রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি তার প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে। মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো এই আয়োজনে প্রতিটি প্লেয়ারকে পরিয়ে দেয়া হয় শাহরুখ ব্লেজার। তাছাড়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসল অনার্স বোর্ডও। আরও জানাচ্ছেন তাসবিহ শরণ। সবার গায়ে কালো ব্লেজার, বুক পকেটে 25 বছর উদযাপন লোগো। একই ছাদের নিচে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট খেলা দলটা। বৃহস্পতিবার টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তীতে মিরপুরের হোম অফ ক্রিকেট যেন পরিণত হয়েছিল মিলন মেলায়। এক এক করে ডাক পড়ছে নামের, সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া হাতে তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর মঞ্চে ছিলেন সেই মানুষটি যিনি দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কাকতালীয়ভাবে আজ তিনি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণ শুধু কথার মধ্যেই নয়, প্রকল্পের মাধ্যমেই তা বাস্তবায়নের প্রত্যয় তার। আমরা যখন একটা চার্টার তৈরি করলাম এবং বাংলাদেশের আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে দিতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা কিন্তু এই 25 বছরের প্রতির অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল, তবে আমরা লাকি যে আমাদের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট এই 25 বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। স্কুল ক্রিকেটের অবকাঠামো উন্নয়নেও বড় পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। বোর্ডের পাশে থেকে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একদম পাড়া গায়ে কিংবা গলিতে গলিতে ক্রিকেট খেলার কোনো একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবে। তাকেও আমরা এই বিশ্বাসটা দিতে পারবো যে সে যদি ভালো করে, তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে আমরা বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দিতে পারবো। এদিকে দেশের স্টেডিয়ামগুলোতে অনার্স বোর্ড না থাকা নিয়ে সম্প্রতি হতাশা প্রকাশ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। রজত জয়ন্তীর আয়োজনে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের প্রথম অনার্স বোর্ড, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে টেস্ট খেলা 107 জন ক্রিকেটার। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।